গত 15 বছর যাবত আমি এইচআর পড়াই প্রাইভেট ইউনিভার্সিটির এমবিএতে। এখন কিন্তু একটা বিরাট একটা সারা জাগানো অবস্থা সৃষ্টি হয়েছে। এইচআর নিয়ে এখন প্রায় ইউনিভার্সিটিতে বিবি এমবিএ এখন করছেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন সার্টিফিকেট কোর্সের আয়োজন করছেন। আমাদের বিআইএম আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এইচআর উপরে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা দিচ্ছেন, আইপিএম আছেন। কাজে পড়াশোনা কিন্তু শুরু হয়েছে, কিন্তু প্রবলেমটা যেটা হয়েছে যে যারা আমাদের মতন বা আমাদের চেয়ে আরো সিনিয়র বিভিন্ন অর্গানাইজেশন এইচআরে বসে আছেন, ইনি তো শুরু করেছেন পড়াশোনা ছাড়া। ওনার যে মাইন্ডসেট যেটা সেট হয়ে আছেন, এটাকে চেঞ্জ করতে এই নতুন প্রজন্ম যখন ওই জায়গায় যাবে তখন কিন্তু এই অবস্থাটার পরিবর্তন হবে। আপনি কি আশাবাদী আসলে এটার পরিবর্তন? আমি প্রচন্ড আশাবাদী, কারণ এটার একটা কারণ হলো যে এখন এইচআর নিয়ে প্রচুর সভা সমাবেশ আলোচনা হচ্ছেন এবং আমাদের আপনি জানেন যে আমি ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ছিলাম বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের। সেখানে আমরা কিন্তু ওই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা খুবই চেষ্টা করছি যে যারা সিইওস আছেন বা ম্যানেজিং ডিরেক্টর আছেন তাদেরকে আসলে ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য। কারণ সিইওরা বা ম্যানেজিং ডিরেক্টর বা মালিক পক্ষ যতক্ষণ পর্যন্ত এটার গুরুত্বটা না বুঝবে, এইচআর যে is a good balance for employer and employees এবং এইচআর যে পজিটিভ ইকোনমিক ফ্যাক্টরের কাজ করতে পারেন, এইচআর যে অর্গানাইজেশনের লক্ষ্য উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য উইথ মিনিমাম রিসোর্স দিয়ে ম্যাক্সিমাম আউটপুট করতে পারেন, সেই বিষয়টা আসলে এখন পর্যন্ত হয়তোবা আমরা এইচআর প্রফেশনালরা বোঝাতে পারি না। আমরাও আশা করছি যে মালিক পক্ষ যারা আছেন বিভিন্ন অর্গানাইজেশন এই বিষয়টি খুব ভালোভাবে অনুধাবন করবেন। ওইখান থেকে সাপোর্ট একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো, জি পানু ভাই কথা বলুন। হ্যাঁ, ময়মনসিংহ থেকে বলছি। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন তো? ডিআরবি এটা আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণামূলক আমাদের একটি প্রতিষ্ঠান। তো আজকের আমাদের যে অতিথি, ওনার কাছে আমার প্রশ্ন যে শুভ দুপুরে ওনাকে পেয়েছি, অত্যন্ত ভালো কথা শুনছিলাম। স্বাস্থ্য বিভাগ এবং জনগণ আমরা ডাইরেক্টলি কিভাবে মানে আপনাদের কাছ থেকে উপকৃত হচ্ছি একটু বলবেন? ধন্যবাদ। আচ্ছা পানু ভাই, আমরা আসলে মানব সম্পদ উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করছি, তারপরেও আমি সংক্ষিপ্তভাবে ওনার প্রশ্নটার উত্তরটা একটু দিতে চাই। একটা কথা উনি বলছেন যে একটা গবেষণা প্রতিষ্ঠান, গবেষণার কাজটা কিন্তু খুব বেশি পাবলিকলি দেখা যায় না। যখন গবেষণার রেজাল্টটা আউট হয়, যখন এটা মার্কেটে যায় তখন বুঝতে পারে। যেমন আমাদের ওআরএস এর যে গবেষণাটা এখন যেমন বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, এবং উনি আরেকটা কথা বলছেন যে কিভাবে আমরা সাধারণ জনগণ কিভাবে সরাসরি কাজ আমাদের সুবিধাটা পেতে পারি। যেমন আমাদের কলেরা হাসপাতাল আছে, এখানে 3 থেকে 400 একদম যে কোনো সময় পেশেন্ট আমরা সার্ভ করি। আর যখন পিক সিজন হয় 1000-1200 পেশেন্ট দৈনিক ওখানে আসে। এবং একটা কথা আছে যে কলেরা হাসপাতালে যদি রোগী গিয়ে পৌঁছে যেতে পারে তাহলে সে আর মারা যায় না। এই যে একটা সুনাম আমাদের, এবং আপনারা জানেন যে বাংলাদেশে অনেক স্পেশালাইজড হসপিটাল হয়েছে, কিন্তু ডায়রিয়াল ডিজিজের ব্যাপারে কলেরা হাসপাতালের মতন সার্ভিস এটা আর হয় না। এবং আরেকটা বিষয় হলো খুবই গরিব অসহায় জনগণই ওখান থেকে এই সুবিধাটা পাচ্ছে। খুব যে বড় লোক ওখানে যাচ্ছে তা না, তারা হয়তো অন্যভাবে চিকিৎসা করছে। যখন আইসিডিডিআরবির কথা এসেই গেল, এই ছোট্ট করে জানতে যাচ্ছি আইসিডিডিআরবি ক্ষেত্রে এইচআর কিভাবে তার ইনভেস্টমেন্ট এবং অ্যাক্টিভিটিস প্লে করছে? আইসিডিডিআরবি যেহেতু একটা ইন্টেলেকচুয়াল অর্গানাইজেশন, কারণ রিসার্চ যে কোনো লোকের পক্ষে সম্ভব না, এখানে অনেক ট্যালেন্টেড লোকের দরকার। আমরা খুবই হাই ট্যালেন্ট লোকজন হায়ার করি। হায়ার করার পরে তারা তো আর সায়েন্টিস্ট হিসেবে ইউনিভার্সিটি থেকে বের হয় না, তারা বের হয় উইথ সাম বেসিক ডিগ্রি। তারপরে তাদেরকে আমরা ইন্টারনালি আমাদের থেকে গ্রো আপ করি। যেমন আমাদের এইচআর এর মধ্যে আমারই সাথে কাজ করেন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা ইউনিট আছে। তারা প্রত্যেকটা এমপ্লয়ির তার নেটটাকে অ্যাসেস করেন এবং সেই অ্যাসেসমেন্ট করে সেই অ্যাসেসমেন্ট অনুসারে তাকে বিভিন্নভাবে গ্রোম আপ করা হয়। এবং সমস্ত গ্রোম আপ হয়তো আমরা নিজেরা ইন্টারনালি উইদিন অর্গানাইজেশন করতে পারি না, সেই ক্ষেত্রে অনেক বাইরের ইউনিভার্সিটিতে বা বাইরে আমরা তাদেরকে ট্রেনিং বা হায়ার এডুকেশনের জন্য পাঠাচ্ছি। তো সেইভাবে আমরা আসলে যেটা চেষ্টা করি যে একটা ট্যালেন্ট মানব সম্পদ আমরা হায়ার করি, তারপরে তাকে ইন্টারনালি গ্রোম করা এবং তাকে নিড বেস গ্রোম করা, আসলে যার যেরকম দরকার সেই নিড অনুসারে আমরা বেশিরভাগ নিড ফুলফিল করতে পারি উইদিন দি অর্গানাইজেশন ইন্টারনালি বাই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। কিন্তু কিছু কিছু বিষয় আছে, যেমন টেকনিক্যাল বিষয় আছে, সেগুলির জন্য আমাদের অনেক মেজর ইউনিভার্সিটি বাইরের যাদের সাথে আমাদের পার্টনারশিপ আছে তাদের সাথে আমরা এই গ্রোম আপটা করি। আচ্ছা, খুবই সুন্দর। আপনার পেশাগত জীবনের অভিজ্ঞতার আলোকেই জানতে চাইছি যে আমাদের
দেশে যে কর্পোরেট অর্গানাইজেশন এবং হাউসগুলো আছে তার সেক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে এবং তাদের অপটিমাল ইউটিলাইজেশনের ক্ষেত্রে তারা আর কি কি পদক্ষেপ নিতে পারে ট্রেনিং এর পাশাপাশি বা স্ট্র্যাটেজি গ্রহণ করতে পারে? এখানে একটা বিষয় হলো যে আমাদের বেশিরভাগ কর্পোরেট হাউসগুলিতে তাদের একটা ধারণা যে খুব ভালো একটা স্টুডেন্ট যদি আমি হায়ার করি আমি সব কাজ শেষ হয়ে গেল, কিন্তু একটা স্টুডেন্ট হায়ার করলে সে কিছু বেসিক স্কিলস কম্পিটেন্সি নিয়ে আসে, অর্গানাইজেশন রিলেটেড যে তার স্কিলস কম্পিটেন্সি দরকার এবং সেটা তো পরিবর্তনশীল। আজকে যে স্কিল আমার দরকার আগামী বছর সেই স্কিল নিশ্চয়ই। তো এই যে কন্টিনিউয়াস তার যে একটা ডেভেলপমেন্ট সেই বিষয়টা কিন্তু মোস্ট কর্পোরেট হাউসে নাই। আপনি যদি খবর নিয়ে দেখেন যে ইন্টারনাল ট্রেনিং এর ব্যবস্থা বেশিরভাগ অর্গানাইজেশনে নাই। তো এই না থাকার জন্য যেটা হচ্ছে আজকে আমি যাকে ট্যালেন্ট হিসেবে হায়ার করলাম সে কিন্তু 2 বছর পরে আর সেই ট্যালেন্টটা থাকছে না, কারণ তার যে নিডটা আসছেন সেই নিড অনুসারে আমি কিন্তু তাকে ফুলফিল করানোর ব্যবস্থা করছি না। তো যার জন্য আমি যেটা বলবো, যদি এই দেশে কর্পোরেট হাউস বা ওনারা যদি সাকসেস আনতে চায় দে হ্যাভ টু ইনভেস্ট অন পিপল, কারণ পিপলের উপরে ইনভেস্টমেন্ট করার উপরে কোনো আর বড় কোনো ইনভেস্টমেন্ট নাই। যতই আপনি মেশিন কিনেন যতই কিছু কারণ ওটার ক্যাপাসিটি লিমিটেড, কিন্তু পিপলের উপরে যদি আমরা ইনভেস্ট করি সেই ইনভেস্টমেন্টটা হবে অনেক কন্টিনিউয়াস একটা রেজাল্ট আমরা। আচ্ছা, এই বিষয় থেকে জানতে আপনি একটু আগে বলছিলেন যে ট্যালেন্টটাকে আপনারা নিয়ে আসেন বা আপনাকে অ্যাপয়েন্ট দিলেন, কিন্তু আচ্ছা একটা ট্যালেন্ট আসলো, সে গ্রো আপ করলো, সে কাজ করলো, সে খুবই প্রতিভার প্রকাশ করলো তার অর্গানাইজেশনে এবং অ্যাসেট হিসেবে সে গড়ে উঠলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা কারণে তার মধ্যে একটা সে ডিসহার্টেড হয়ে গেল এবং সে সুইচ করতে চাইলো এবং করে ফেললো, এই যে চলে গেল প্রতিষ্ঠান তাকে ধরে রাখতে পারলো না, এক্ষেত্রে এইচআরডির বা চাইলো না, এইচআরডির কি ভূমিকা থাকা উচিত? না, এখানে কিন্তু আসলে শুধু ধরে নিয়ে আসার একজন ট্যালেন্ট সেখানে কিন্তু বিষয়টা না। বিষয়টা হলো যে আপনার ট্যালেন্ট ম্যানেজমেন্টের 4টা ধাপ আছে। যেমন আপনি ট্যালেন্ট অ্যাকুইজিশন করলেন, ইউনিভার্সিটি থেকে কলেজ থেকে নিয়ে আসলেন ট্যালেন্ট, তারপরে উইদিন দি অর্গানাইজেশন ওই ট্যালেন্টটাকে ডেভেলপ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ ইউর অর্গানাইজেশন। তারপরে আমি জানতে চাচ্ছি ডেভেলপমেন্টটা হলো এবং সেটা প্রতিভার বিকাশ দেখালো, তারপরে যেটা হলো পাশাপাশি যে জিনিসটা থাকতে হবে তার ক্যারিয়ার প্রোগ্রেশনের ব্যবস্থা উইদিন দি অর্গানাইজেশন থাকতে হবে। এখন যদি আমি ক্যারিয়ার প্রোগ্রেশনের ব্যবস্থা না করি তাহলে হোয়াট উইল হ্যাপেন, আমার অর্গানাইজেশনটা একটা ট্রেনিং ইনস্টিটিউটের মতন হয়ে যাবে। আমি ট্যালেন্ট লোক আনবো, ট্রেন করব, ডেভেলপ করব, তারপরে আমি তাকে ক্যারিয়ার দিতে পারবো না, তারপর সে চলে যাবে। সেই জন্য আমাদের রিটেনশন প্রোগ্রাম দরকার, আমাদের সাকসেশন প্রোগ্রাম দরকার, কারণ আজকে যারা সিনিয়র পজিশনে আছে দেয়ার ইজ নো গ্যারান্টি যে তারা থেকে যাবে। কাজে তখন যারা চলে যাবে সেই জায়গাটা ফিল আপ করার জন্য আগের থেকে আমার পরিকল্পনা থাকতে হবে এবং উই শুড বি এবল টু আইডেন্টিফাই যে কে কাকে রিপ্লেস করবে, কখন রিপ্লেস করবেন। যেমন রিটায়ারমেন্টের ডেট আমরা জানি, আমি কবে রিটায়ার করব আমার অর্গানাইজেশন জানে। সো অর্গানাইজেশন শুড প্রিপেয়ার সামওয়ান রেডি টু টেক ওভার ফ্রম মি। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, লোক চলে যাচ্ছে, 2 মাস খালি আছে পজিশন, তারপরে অ্যাড দেওয়া হয়েছে, লোক একজন নিয়ে আসছেন,